গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি, প্রচারণা বন্ধ অনলাইনেও। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বৈশ্বিক সমর্থন আছে বললেন প্রেস সচিব। প্রজ্ঞাপন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। জুলাই গণহত্যায় শেখ হাসিনা, কামাল এবং মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা, 5 অভিযোগ জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজকে একটি অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবরে আইন অনুযায়ী দাখিল করেছেন। পুলিশের কাছে নয়, মারণাস্ত্র থাকবে এবিপিএন এর হাতে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠন হচ্ছে 5 সদস্য কমিটি। সাইকেল কিনতে টাকা চুরি, দেখে ফেলায় 2 খালাকে হত্যা, শেওড়াপাড়ায় নৃশংসভাবে খুনের ঘটনায় জড়িত 24 ঘন্টায় গ্রেফতার। এবং টেকনাফের নাফ নদী থেকে গুলি করে 3 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। সভা সমাবেশের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অনলাইন সহ সব ধরনের কর্মকাণ্ড। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের প্রকাশনা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া ফেসবুক পেজ সহ সাইবার স্পেসেও কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে বৈশ্বিক সমর্থন আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে এসব কথা জানান তিনি। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে এবারের অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পতিত সরকারের আমলে দেশের বিভিন্ন গণমাধ্যমে অপসাংবাদিকতা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হবে। ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলিউর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর। প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, একটি গাড়ির মালিকানাও তার নামে নেই। ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে উনার একটা শেয়ার আছে কিনা, একটা টাকা উনি ওন করেন কিনা। শেখ হাসিনার হাতেই দেশে গুমের সূচনা উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে সবার সমর্থন রয়েছে। এনসিপির বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল, বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। ভারতে বাংলাদেশের 7টি টিভি চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, সত্য প্রচার না করে তামাশা বিক্রি করে ভারতের টেলিভিশন। সত্য কথাকে আসলে তারা নিতে পারছেন না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানালেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে নির্বাচন কমিশনের সচিবালয়ে কার্টার সেন্টারের 6 প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, প্রাক নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে এসেছে কার্টার সেন্টার। নির্বাচন ইস্যুতে সার্বিক প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে প্রতিনিধি দল। আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকার কথাও জানায় কার্টার সেন্টার। সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব, কোনো অসুবিধা নেই। আপনার প্রজ্ঞাপনটা আসতে দেন না। আমরা এই যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি।
জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা এবং উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। সোমবার তাদের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এইসব অভিযোগ উঠে আসে। এর মাধ্যমে চলতি মাসে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। গেল বছরের জুলাই আগস্ট রাস্তায় তখন নিরস্ত্র ছাত্র জনতা, বিপরীতে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। চলছে নির্বিচারে গুলি ও হামলা। এরই মধ্যে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সরাসরি নির্দেশ, উস্কানি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 3 সপ্তাহে নির্বিচারে হত্যা করা হয় 1400-এর বেশি ছাত্র জনতাকে, আহত হয় প্রায় 25,000 ছাত্র জনতা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করেছে তদন্ত সংস্থা। আর এই তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত করা হয় আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। শুরুতে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেতে সময় লেগেছে 6 মাস 28 দিন। জুলাই আগস্ট গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5টি অভিযোগ আনা হয়েছে। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তাজুল ইসলাম বলেন, আন্দোলন দমাতে শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন তার অডিও ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। তবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিষয়ে আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে। মাত্র আইনটা হয়েছে, এখনই এই বিষয়ে মন্তব্য করার সময় আসেনি। এটি হবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম প্রতিবেদন। এ মাসে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। বিদ্যমান এখন আছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। উত্তরায় জুলাই আগস্ট গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন 20 জুলাই এবং শাপলা চত্বর গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন 12 আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার সকালে এই 2 মামলার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 13 জনকে হাজির করা হয়। এর আগে তাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে সমাবেশে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকার কোনো দেশপ্রেমিক সরকার নয়। এই সরকার ইচ্ছাকৃতভাবে অপকর্ম করে কারো উদ্দেশ্য সফল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বাস্থ্য খাতে উন্নতির জন্য বাজেটে কতটুকু বরাদ্দ থাকবে তার আলামত দৃশ্যমান থাকা জরুরি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন নিয়াজ মোরশেদ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক এমপি নাসিরউদ্দিন পিন্টুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবে নানা অপকর্ম করে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার চেষ্টা করছে। দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না। আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে।
আর আওয়ামী লীগ পুনর্বাসন করতে চায় বিএনপি, এমন বদনাম যারা ছড়াচ্ছে তারা দেশ ও জাতির শত্রু বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। প্রশ্ন রাখেন অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়েও। যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতির শত্রু। কারণ বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আবেগের বশবর্তী হয়ে সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যাতে বিপদ বেড়ে যায়। হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিন না, অনেক দূর তাকিয়ে আপনারা সিদ্ধান্ত নিন। এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? স্বাস্থ্য খাত উন্নতির জন্য বাজেটে কতটুকু বরাদ্দ থাকবে তার আলামত দৃশ্যমান থাকা দরকার বলেও মন্তব্য করেন রিজভী। বাজেটে যে বরাদ্দ রাখা দরকার। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। পুলিশের হাতে আর থাকছে না কোনো মারণাস্ত্র, যাদের হাতে রয়েছে সেগুলিও ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় র্যাব পুনর্গঠনের কমিটি গঠনের কথাও জানান তিনি। সেই সঙ্গে ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। আইন শৃঙ্খলা ও সাম্প্রতিক ইস্যু নিয়ে সোমবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের হাতে রয়েছে সেগুলো নেওয়া হবে ফেরত। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। র্যাব পুনর্গঠন নিয়েও কথা বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বলেন, র্যাব পুনর্গঠনে করা হয়েছে 5 সদস্যের কমিটি। বাহিনীটির নাম ও পোশাক পরিবর্তনের বিষয়েও সিদ্ধান্ত দ্রুত হচ্ছে বলে জানান তিনি। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। এছাড়া ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে কারখানা মালিকদের কঠোর বার্তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে, কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে তাদের আমরা কিন্তু কোনো অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দেব না। তাদের বৈধ দাবি মালিকরা অবশ্যই পরিশোধ করতে হবে। এদিকে ঈদ যাত্রা সহজ করতে ও সড়কে চাঁদাবাজি বন্ধে বিভিন্ন নির্দেশনা দেওয়ার কথাও জানান জাহাঙ্গীর আলম। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদ পালনয় গণতন্ত্রের প্রাথমিক বিজয় হলেও কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সঙ্গে নিজামে ইসলাম পার্টির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারকে জাতীয় সনদ হিসেবে রূপান্তরে কাজ করছে কমিশন। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সোমবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে গণতান্ত্রিক বাম ঐক্য ও নেজামে ইসলাম পার্টি। সংলাপ শুরুর আগে সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারকে জাতীয় সনদ হিসাবে রূপান্তরে কাজ করছে কমিশন। তবে কাঠামোগত রূপান্তর ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছেন, কিন্তু কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না। প্রত্যেকেরই দেশপ্রেম এবং একটি সমৃদ্ধশালী রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেরই একইভাবে যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকেই আমরা একটি জাতীয় সনদে রূপান্তর করতে চাই। সংলাপ শেষে গণতান্ত্রিক বাম ঐক্য জোটের পক্ষে বাংলাদেশ সাম্যবাদী দলের সভাপতি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না তারা। নির্বাচনে টাকার খেলা ও পেশিশক্তি প্রদর্শন বন্ধের পাশাপাশি দুর্নীতি বন্ধের দাবিও করা হয়। অনেক দল আপনার কই সংসদ পরে এবং স্থানীয় সরকার, আমরা সংসদ আগে নির্বাচন চাইছি এবং স্থানীয় সরকার পরে।
দ্বিতীয় বৈঠক শেষে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে সর্বোচ্চ 155টিতে একমত হয়েছে বলে জানায় নেজামী ইসলাম পার্টি। 5 দশক অতিক্রম করার পরে হলেও আমাদের বাংলাদেশের মানুষ আশা করতে পারে, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে পারে আমরা নতুন আঙ্গিকে নতুন দিগন্ত উন্মোচন করার জন্য বাংলাদেশের পতাকাকে হাতে ধরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। জাতীয় ঐক্যমত্য গঠনে সংলাপ আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর শেওড়াপাড়ায় 2 বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যার আলামত জব্দ করেছে ডিবি পুলিশ। ডিএমপি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আপন বোনের ছেলে 15 বছর বয়সী গোলাম রাব্বানী খান তাজের হাতেই খুন হন 2 বোন। সাইকেল কেনার টাকা চুরি করতে গেলে খালা দেখে ফেলায় ছুরিকাঘাত করে হত্যা করে তাদের। আরো জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। গত শুক্রবার দুপুর 12টা 50 মিনিটের পর রাজধানীর শেওড়াপাড়ার ভাড়া বাসায় খুন হন মরিয়ম বেগম ও তার বোন সুফিয়া বেগম। এরপর তদন্ত শুরু করে ডিবি, সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় একটি ছেলে জিন্স প্যান্ট, টি শার্ট, মুখে মাস্ক পরে প্রবেশ করছেন ভিকটিমের বাসায়। কিছুক্ষণ পর পোশাক পরিবর্তন করে বের হয়ে যেতে দেখা যায় তাকে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নিহতের ভাগ্নে গোলাম রব্বানী খান ওরফে তাজকে গ্রেপ্তার করে ডিবি। উদ্ধার করে রক্তমাখা জামা, প্যান্ট ও জুতো। রোববার ডিবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ তুলে ধরেন ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে। খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল, ঠিক এই মুহূর্তে সে তার খালার লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে। তার খালা যখন তাকে চার্জ করে তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পাটা পুতা, শিল পাটা যেটা, সেটা পুতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে, পরবর্তীতে বড় খালাকে আঘাত করে। এ হত্যাকাণ্ডের পিছনে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। আমরা বিষয়টি তদন্তের বিবেচনায় রেখেছি যে নেপথ্যে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। আগামী 11 ও 12 জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় আগামী 17 মে শনিবার এবং 24 মে শনিবার সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচার কাজ চলবে। সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অধীনস্থ আদালতগুলো 11 এবং 12 জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা এবং দাপ্তরিক কাজের স্বার্থে 17 মে শনিবার এবং 24 মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হয়েছে। ভারতীয় পুলিশ, বিএসএফ এবং নৌবাহিনীর অত্যাচার নির্যাতনের বর্ণনা দিলেন বাংলাদেশে পুশিন করা 78 ব্যক্তি। তাদের মধ্যে অনেকেই ভারতে বসবাস করছেন 37 বছর ধরে। এদিকে সীমান্তে এই ধরনের পুশিন আর করতে দেয়া হবে না বলেও জানিয়েছে জেলা প্রশাসন। শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। নির্যাতন এবং বর্বরতা কাকে বলে তার ব্যাখ্যা দিলেন বাংলাদেশে পুশ ইন করা 78 জন নির্যাতিত সেই সব বাংলাভাষী মুসলিম সাধারণ মানুষ। ভুক্তভোগীরা বলছেন তারাও যে মানুষ সেটা হয়তো ভুলেই গিয়েছিল ভারতীয় বিএসএফ, নৌবাহিনী ও গুজরাটের পুলিশ। তাদের মধ্যে কাউকে হাত পা ও চোখ বেঁধে নির্যাতনের পর সুন্দরবনের গহীন জঙ্গলে ফেলে দেওয়া হয়, আবার কাউকে বিচ্ছিন্ন সাগর নদীর চরের মধ্যে ছেড়ে দিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা। তাদের মধ্যে অনেকেই ভারতে 37 বছর ধরে বসবাস করছেন, কেউ বা ভারতে জন্মগ্রহণকারী এবং বাবা মা ভারতীয়।
জেলা প্রশাসক বলছেন, হিন্দু মুসলিম দেশ বর্ণ পরের বিষয়, আগে তাদেরকে সেবা দেয়া হবে। বাংলাদেশি হলে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে, ভারতীয় হলে আইনি পদক্ষেপের মাধ্যমে তাদের ফিরিয়ে দেওয়া হবে। ভারতের এ ধরনের পদক্ষেপ আর সীমান্তে করতে দেয়া হবে না বলেও জানান তিনি। ইনভেস্টিগেশন চলছে যে তারা কি আসলে বাংলাদেশি নাগরিক না ইন্ডিয়ান। তো আমরা যেসব বাংলাদেশি নাগরিক যদি পাওয়া যায়, যদি তারা আমরা আমাদের বাংলাদেশের নাগরিক তারা, তা আমরা তাদের দেশের যাদের স্বজন যারা আছে তাদের সাথে কথা বলে আমরা তাদের কাছে হস্তান্তর করে দেব। আর ইন্ডিয়ান নাগরিক যদি পাওয়া যায় সেটা আইন মোতাবেক আমরা যে ব্যবস্থা সেটা আমরা করব। বাংলাদেশে স্থল ও জল সীমানা সুরক্ষিত রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন ও বিজিবি। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে গুলি বর্ষণ করে 3 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। সোমবার দুপুরে লাদা এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান টেকনাফের হিলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি জানান, সিদ্দিক হোসেন, রবিউল আলম এবং মাহমুদ হোসেন 3 জনই হিলা ইউনিয়নের পূর্ব লেদার লামার পাড়ার বাসিন্দা। তারা কেউই জেনে না, তবে কেন তারা নাফ নদীতে নেমেছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, নাফ নদীতে তারা নৌকা নিয়ে নেমেছিল। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়, পরে ধাওয়া করে আটক করে নিয়ে যায় তাদের।